হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আজকে ওদের অফিস স্কুল নেই, তো সেই জন্য রান্নার তাড়াহুড়োটাও নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরের যা কাজকর্মগুলো থাকে সেগুলোই করব, তারপরে গিয়ে রান্নাবান্না করব। তো ওরা এখনো শুয়ে আছে, তো আমি দেখো বাসি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেব, না হলে পরে আর সময় হবে না। তারপরে ওই ঘর ঝাড় দিতে দিতে সেই রান্না করে এসে তারপরে আর কি আমাকে ঘর ঝাড় দিতে হবে। তো সকালবেলা কোনো রকম করে আর কি প্রত্যেকটা ঘর ডাইনিং দিয়ে আর কি পুরো ঘরটা হালকা করে এমনি একটু ঝাড় দিয়ে নিলাম। তো পরে আবার ওই স্নানের পরে একটু দিয়ে দেব, তাহলেই আর কি হয়ে যাবে। তো তারপরে দেখো ছাদে চলে এলাম, তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো দেখো ছাদে যে আমাদের একটা রুম ছিল, সেই অনেক দিন আগে তোমাদেরকে আমি বলছিলাম যে রুমটাকে পরিষ্কার করাবো। তো দেখো এগুলো পরিষ্কার করানো হয়েছে, আর এর মধ্যে জানো তো দুনিয়ার নোংরা জিনিসপত্র, মানে যেগুলো আমরা ব্যবহার করি না, তারপরে আমাদের যে এক্সট্রা কাঠগুলো হয় ফার্নিচার তৈরি করার পরে, সমস্ত কিছু আর কি এই ঘরটাতে ছিল। তো সেগুলোকে বের করে ছাদের একটা সাইডে সেগুলোকে জড়ো করা হয়েছে, আর এই ঘরটাকে এইভাবে পরিষ্কার করা হয়েছে। তো প্রথম দিন জল দিয়ে ধোয়া হয়েছে, তার জন্য কাদাগুলো কিন্তু এখনো খুব ভালো পরিষ্কার হয়নি। আর ছাদটাকেও কিন্তু পরিষ্কার করানো হয়েছে। এই দেখো, তোমরা যারা আগে দেখেছো তারা জানতে পারবে যে ছাদটা কীরকম অগোছালো ছিল বা কত নোংরা ছিল, ইট কাঠ বালি সমস্ত কিছু আর কি ছড়ানো ছিল। তো সব কিছু আর কি পরিষ্কার করে ছাদটাকেও ধোয়া হয়েছে। আর এই দেখো এই সাইডটাতে ওই স্টোর রুমের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোই আর কি গুছিয়ে রাখা হয়েছে। তো এবারে চলো, যে কাজের জন্য ছাদে আসা হয়েছিল সেই কাজটা এখন করে ফেলি। তো ওই যে ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি, তো ওগুলোকে দেখাশোনা করার জন্যই আর কি এখন ছাদে এসেছিলাম। আর কালকে সন্ধ্যাবেলা এসেই টবের নিচের মাটিগুলো এগুলো একটু আলগা করে দিয়ে গেছি, আর একটু জলও দিয়েছিলাম। আর এখন এই সকালবেলা একটু জল দিয়ে যাব, না হলে সারাদিনে আর জল দেওয়ার একদমই সময় হবে না। তো জলটা তো দেওয়া হয়ে গেল, তো চলো এবারে নিচে যাওয়া যাক। তো নিচে এসে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেহেতু সকালবেলা ছাদে গিয়েছিলাম, ছাদে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো ছাদ থেকে আসতে ইচ্ছে করছিল না, তো ছাদ থেকে যদি না আসি তাহলে আবার ওইদিকে রান্নাঘরে দেরি হয়ে যাবে, তাই আর কি চলে এলাম। তো এদিকে হাজবেন্ড বাবাই ওরা কিন্তু এখনো ঘুমোচ্ছে। তো চাইলে আমিও আর একটু শুয়ে থাকতে পারতাম, কিন্তু এই যে একটু নিজের মতো করে সময় কাটাবো, ছাদে ঘুরবো, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর জানো তো এখন রোদ্দুরের এতটাই তাপ, ওই সন্ধ্যাবেলাতে জামা কাপড়গুলো বারান্দাতেই মেলে দিচ্ছি। দুপুরবেলাতে আর ইচ্ছে করছে না যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। তো এগুলো কালকে সন্ধ্যাবেলা মেলা হয়েছিল, আর এখন দেখো সকাল সকাল এগুলো শুকিয়েও গেছে। আর এই যে ব্যালকানির জানলাটা যেহেতু খোলা থাকে, আর সকালবেলার প্রথম রোদ্দুরটাই জানো তো এখানে এসে পড়ে, তো সেই জন্য জামা কাপড়গুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ এখন কিছু জামা কাপড় হয়েছে সকালবেলাকার, তো সেগুলো এখানে মেলে দিয়ে যাব। আর দুপুরবেলাতেও কিছু জামা কাপড় হবে স্নানের পরে। তো এইভাবে জানো তো জামা কাপড় দিয়ে শুকিয়ে গেলে আবারও সেগুলো তুলে জায়গাটাকে খালি করে রাখি, যাতে করে পরে দুটো একটা যা জামা কাপড় হবে সেগুলো কিন্তু এখান দিয়ে ভালোভাবে মেলে দেওয়া যাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিলাম, তো এগুলোকে জায়গা মতো রেখে দিই। তো এখন একটু জল খাবো, তারপরে একটু যেহেতু বেলাও হয়েছে তাই ভাবছি একটু ছাতু খাবো, খেয়ে তারপরে আর কি রান্নাবান্নাতে হাত দেব। না হলে ওই যে এখন যদি কিছু খাবার না খেয়ে রান্নাঘরে চলে যায়, তাহলে কিন্তু ওই রান্না করতে করতে আর কিছুই খাওয়া হবে না। আবার রান্না শেষ করে বেরোতে বেরোতে ওই 10টা বেজে যাবে, তো ততক্ষণ আর কি খালি পেটে থাকা যাবে না। তো সেই জন্য একটু ছাতু নিয়ে নিলাম, এটাকে খেয়েই এখন যাব রান্নাঘরে। তো তারপরে দেখো নিচে এসেছিলাম রান্না করতে, তো মা বলল ওই যে আমাদের ওষুধ চলছিল, তো কাকিমা ওই বাড়ি থেকে ফোন করেছে, ফোন করে বলল একটু চুল নখ ওগুলো কেটে স্নান করে তারপরে আর কি রান্নাঘরে আসতে। তো সেই জন্য আমি যেহেতু সকালেও একবার ফ্রেশ হয়েছিলাম, তো স্নানটা আর করা হয়নি। তো এখন ওই যে মা বললো তার জন্য ভাবছি একটু নখটাও কাটবো আর চুলটাকেও একটুখানি কেটে নেব। বেশ অনেক দিন হলো চুলগুলোকে কাটা হয়নি, আর জানো তো ওই যেহেতু একটু পেঁচিয়ে চুলটা বাঁধি, তার জন্য ওই চুলের ডগাটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
তো ভাবছি এই সুযোগে চুলের ডগাটাও একটু কেটে নেব। তো ওদিকে হাজব্যান্ডকে বলেছি তো আমি বাইরে বসে নখটা আগে কেটে নেব, তারপরে হাজব্যান্ড ফ্রেশ হয়ে বলেছে চুলের ডগাটা কেটে দেবে। আর জানো তো ছোটোবেলা থেকেই কিন্তু আমার সবসময় ওই ছোটো ছোটো চুল ছিল, মানে কাঁধ পর্যন্ত আর কি। তারপরে যখন কলেজে গেলাম তখন থেকেই আর কি চুলটা বড় করা শুরু করলাম। তারপরে বিয়ে পর্যন্ত ছিল লম্বা চুল, তারপরে আমি যখন কনসিভ করি তখন হচ্ছে চুলগুলোকে কেটে আবারও ছোট করে ফেলি। তো তারপরে আবারও দেখো চুলগুলোকে বড় করেছি। তো এখানে দেখো হাজব্যান্ড এসে চুল কেটে দিচ্ছে, আর ও জানো তো আমার থেকে চুলের উপর বেশি মায়া। ওকে চুল কাটতে বললে ওই শেপ করলে যতটুকু করে বের হয় সেইটুকু করে আর কি চুল কাটে। তো আমি ওকে বললাম যে একবারে 1 ইঞ্চি মতো করে কেটে দাও। তো আমি বলার পরে আর কি ও আমার চুলটা একটু বেশি করে কাটলো, না হলে ও চুলটা কাটার পরে খুঁজেই পাওয়া যায় না যে কতটুকু চুল কেটেছে বা আদৌ মাটিতে কোনো চুল পড়েছে কিনা। তো তারপরে দেখো স্নানটা সেরে এই যে চলে এলাম। তো আমার গত ভিডিওতে রুবেল জামাল আইডি থেকে দিদিভাই লিখেছিল, দিদিভাই তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার চুলে কি ব্যবহার করো। তো এই কমেন্টটা আমি প্রায়ই পেয়ে থাকি, তো আমি আগে পরেও বলেছি, তো চলো আজকে আবারও বলে দিই যে এক্সট্রা কেয়ার বলতে আমি কিন্তু কিছুই করি না। ওই প্রত্যেক দিন একটু কষ্ট হলেও চুলটাকে শ্যাম্পু করে ফেলি, মানে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে ফেলি। আর মাসে 1 মাসে বা 2 মাসে হয়তো একদিন তেল দিই, তাও তেল দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখি না, ওই 2 ঘন্টা মতো রেখে তারপরে আবার কিন্তু শ্যাম্পু করে ফেলি। আর ওই যে রেগুলার যে শ্যাম্পু কন্ডিশনার এগুলো হয় সেগুলোই আর কি দিই। আর জানো তো ছোটবেলা থেকে আমাকে যারা চিনবে, মানে আমার সাথে যারা পড়াশুনো করেছে বা আমাকে যারা বড় হতে দেখেছে, তারা সকলেই জানবে যে ছোটবেলা থেকেই আমার চুলগুলো ভীষণ হেলদি। আর ঘন ঘন চুল কাটতাম ঠিকই, কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি লম্বাও হয়ে যেত। তো তারপরে দেখো নিচে এসে ওই যে মা একটু গঙ্গা জল ছিটিয়ে দিল, আর সমস্ত বাড়িতেই কিন্তু মা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। তো তারপরে এসে দেখো রান্নাবান্না শুরু করে দিলাম। তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো মা সবজি কেটেছে। তো এই সবজি কাটা দেখেই আমি আইডেন্টিফাই করে ফেলেছি যে আজকে কি রান্না হবে। তো আজকে হবে লাউ শুক্তো, আর এখানে রয়েছে পনিরের জন্য আলু কাটা, আর ওখানে হবে মটর ডাল। তো আজকে পর্যন্ত আমরা নিরামিষ খাবার দাবার খাবো, আর কালকে থেকে কিন্তু আমরা আমিষ খাবার খেতে পারবো। তো এদিকে দেখো একটুখানি মশলা তৈরি করে নিচ্ছি, কারণ ওই শুক্তোর জন্য একটুখানি মশলা তৈরি করতে হবে। তো আমি আগে যেদিন করেছিলাম ওটা হচ্ছে ওই ডাঁটা সব রকম সবজি দিয়ে একটা শুক্তো হয়, আর এটাতে যেহেতু লাউ থাকে, একটু ঝিঙে থাকে, আলু থাকে, তো এটাকে আমরা লাউ শুক্তোই বলি। তো এটাতেও কিছু মশলা দিতে হবে, তো সেই মশলাটাই ওখানে তৈরি করে নিলাম। আর এদিকে মটর ডালটা ওই আম দিয়ে করে নিয়েছি। আর আমাদের বাড়িতে মুসুর ডালটাই একটু বেশি খাওয়া হয়, তো এখন যেহেতু মুসুর ডালটা খাওয়া হচ্ছে না, তাই আর কি মটর ডাল মুগ ডাল এটাই খাওয়া হচ্ছে। তো এদিকে দেখো লাউ শুক্তোটা বসিয়ে দিলাম। তো ওদিকে তেলের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি, আর এখন একটু নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। আর ওই নামানোর আগে একটু সর্ষে পোস্ত দিয়ে দেব, মানে ওই যে ডালের বড়ি দিয়ে যে শুক্তোটা করি সেই রকমভাবেই আর কি, কিন্তু এর সবজিগুলো একটু আলাদা। এটা খেতেও কিন্তু আমাদের বাড়িতে সকলে ভীষণ পছন্দ করে। তো তারপরে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে এলে নামানোর একটুখানি আগে সর্ষে আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা ঘিও দিয়ে দিলাম। তো ওদিকে শুক্তোটা হচ্ছে, তো চলো এবারে তরকারির জন্য পনিরগুলো কেটে ফেলি। তো এটা ওই যে আমুলের পনির ছিল, তো এই পনিরটা জানো তো পিস করতে খুব একটা অসুবিধা হয় না। আর ওই মিষ্টির দোকান থেকে যে পনিরটা আনা হয় ওটা কিন্তু অনেক বড় বড় পিস থাকাতে কাটতে গিয়ে কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মধুমিতা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমি আগের ব্লগে জিজ্ঞাসা করে উত্তর পেয়ে গেছি, তোমার বাপের বাড়ি কৃষ্ণনগর। আমার বাপের বাড়িও কৃষ্ণনগর হাই স্ট্রিট চ্যালেঞ্জ মোড়। তোমার বাপের বাড়ি কোন পাড়ায়? তো দিদিভাইকে বলবো আমার বাপের বাড়ি কৃষ্ণনগর প্রপারে নয়, আমি বলেছি আমার হোম টাউন কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে আরও গ্রামের দিকে হচ্ছে আমার বাপের বাড়ি, কিন্তু আমাদের পড়াশোনা শপিং সমস্ত কিছুই আর কি কৃষ্ণনগর থেকে। তো কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড় হাই স্ট্রিট স্যান্ডেল মার্কেট ঢাকেশ্বরী যশোরেশ্বরী আর ওই ব্লাউজের দোকান আমোদিনী, এগুলো কিন্তু আমি ভীষণভাবে এগুলোর সাথে পরিচিত। যদিও বিয়ের পরে খুব একটা ওখান থেকে কেনাকাটা করা হয় না, তো যখন পড়াশোনা করতাম তখন কিন্তু ওই চ্যালেঞ্জ মোড়ের ফুচকা তারপরে হচ্ছে ওই আমুলের দোকানের আইসক্রিম না খেয়ে আমি আর আমার দিদি কখনোই বাড়ি ফিরতাম না। তো ভীষণভাবে পরিচিত। আর ওই যে বললাম আমাদের যেহেতু হোম টাউন কৃষ্ণনগর, তো সেই জন্য সমস্ত কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই কিন্তু আমার ওখানেই। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিও, আর জানতে পেরে ভীষণ ভালো লাগলো যে তোমার বাড়িও কৃষ্ণনগর, তাই আর কি এতগুলো কথা তোমার সাথে শেয়ার করলাম।
তো তারপরে দেখো ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হচ্ছে কাকিমা কাজ করতে আসবে না। তো আজকে দিনটা ছিল তো সোমবার, তো সোমবারে তো ছিল বুদ্ধ পূর্ণিমা, তো সেই জন্যই আর কি কাকিমা ছুটি করেছে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে নোটিফিকেশন পেয়ে চলে এলাম, কেমন আছো বান্ধবী? আমি ভালো আছি গো, তোমরা কেমন আছো জানিও, আর কৃত্তিকাকে আমার অনেক অনেক আদর আর ভালোবাসা জানিও। তো তারপরে দেখো রান্না করতে করতে তো বাকি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর এখন ওই যে কড়াই, তারপরে হচ্ছে গ্যাস ওভেন, এগুলোকেও ভালোভাবে ক্লিন করে নেব। আর মা ওইদিকে কিছুটা পাঁপড় ভেজে নিল, তো বাবাই হচ্ছে পাঁপড় ছাড়া ভাত একেবারেই খেতে চাইছে না, তো সেই জন্যই আর কি এক দুদিন বাদে বাদে পাঁপড়টা ভাজতে হয়। তো এদিকে ওই যে সেই সকাল থেকে এত কিছু করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম, বাসন ধুলাম, তারপরেও আবার দেখো রান্নাঘরটাকেও এখন সুন্দর করে মুছতে হচ্ছে। তো ওই যে যেহেতু আমরা হাউসওয়াইফ, তো আমাদের তো সংসারটাকে গুছিয়ে রাখা, সবকিছু দেখে শুনে রাখা আমাদেরই কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। তো এগুলোকে তো ইগনোর করলে চলবে না, তাই আর কি সমস্ত কাজই আমাদেরকে গুছিয়ে করতে হয়। তো এখানেই শেষ নয়, এই যে রান্না বান্না হলো তারপরে কিন্তু সকলকে খাবার বেড়ে দিয়েছি, রান্নাঘরের কাজ সমস্ত কিছু গুছিয়ে মানে খাবার দাবার সবকিছু গুছিয়ে রেখে তারপরে দেখো এখন উপরে এলাম। তো উপরে এসে এখানে কিছু জামা কাপড় মেলে দেওয়া ছিল, মানে যেগুলো সকালে দিয়ে গেছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে নেব। তো আরও কিছু জামা কাপড় হচ্ছে দিয়ে গেছিলাম কাচতে, তো সেগুলোও কাচা হয়ে গেছে, তো সেই জন্যই আর কি এগুলো তুলে ভাবছি ওগুলোকে এখন মেলে দেব। তো ওই যে চাইলে কিন্তু ছাদে গিয়ে আমি এগুলোকে মেলতেই পারি, তো বললাম না ভীষণ গরম, তাই আর কি বারবার ছাদে গিয়ে জামা কাপড় তোলা মেলা করা ভীষণ অসুবিধা হয়ে পড়ছে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রূপকথা বিশ্বাস আইডি থেকে রূপকথা, তো রূপকথা লিখেছে আমি রূপকথা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ রূপকথা, আমার ভালোবাসা নিও, আর আমিও ভীষণ খুশি হয়েছি যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো। আর আমিও প্রত্যেকদিনই তোমার ভিডিও দেখি, বাট প্রত্যেকদিন কমেন্ট আর করা হয় না। আর আমি তোমাকে নাম ধরেই বললাম, কারণ তুমিও আমার থেকে অনেকটাই ছোট হবে, তাই আর কি দিদিভাই বলে সম্বোধন করলাম না। আর কি বলতো, এই ছোট্ট একটুখানি ডিপি দেখে বয়সটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না যে কে আমার থেকে বড় বা কে আমার থেকে ছোট। যেহেতু তোমাকে আমি অনেক দিন থেকেই চিনি, নিয়মিত তোমার ভিডিও দেখি, তাই কিন্তু আমি জানি যে তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। আমার গত ভিডিওতে পূজা আরো লিখেছিল রংটা খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটা সুন্দর। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও। তো এই রংটা আমরা দুজনা যেরকম পেরেছি আর কি সেইভাবেই করে নিয়েছি। জানি প্রফেশনালদের মতো অতটাও ভালো হয়নি, তবুও কাজ চলে যাচ্ছে আর কি। আমার গত ভিডিওতে রুষা পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আপু কেমন আছো, আমি তোমার ভিডিওগুলো দেখি, তোমার কাজগুলো খুব সুন্দর, আমি রূপা মুসলমান। তো থ্যাংক ইউ রূপা, আমার ভালোবাসা নিও। আরো কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগে, লাভ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। তারপর দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে উপরে চলে এলাম। তো রান্নাঘরে শুধুমাত্র রান্না করলে বা খাওয়া দাওয়া করে চলে এলেই তো হয় না, রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রেখে আসতে হয়, যেমন ভাত তরকারি এগুলোকে গুছিয়ে রাখা, যেগুলো ফ্রিজে রাখতে হয় সেগুলোকে ফ্রিজে রাখা। আর এখন ঘড়িতে বাজছে ওই 11:30 মতো, তো সকালে উঠে যেহেতু ব্রেক নিইনি, তাই কিন্তু এই 12টার মধ্যেই সমস্ত কাজ আমি গুছিয়ে নিতে পারলাম। তো ওই যে সেদিন তোমাদেরকে বলছিলাম না যে বাবাই আমার ক্ল্যাচারগুলো নিয়ে এই যে খেলা করে, তো ওই কাঁথাটা দিয়ে আর ক্ল্যাচারগুলো দিয়ে একটা টেন্ট বানিয়েছে, তো ওর মধ্যেই আর কি ও শোয়, ফোন দেখে, খেলা করে। তো সেটাকে দেখো এখন গুছিয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম। তো আমার গত ভিডিওতে রিঙ্কি দেবনাথ দিদিভাই লিখেছে তোমার মতো আমারও একটা সেম বেডশিট আছে, আমিও 4 দিন পর পর বেডশিট কেচে দিই। হ্যাঁ গো দিদিভাই, এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তো একটা বেডশিট জানো তো খুব বেশি দিন ইউজ করা যায় না। আর জানো তো এই বেডশিটটা কিন্তু আমার নিজের কেনা নয়, আমার দিদি আমাকে এটা গিফট করেছিল। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো বাবাইয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল, তো টিচারের জন্যই এখন চা তৈরি করে নিয়ে যাচ্ছি নিচে। তো নিচের রান্নাঘরেও করা যেত, তো আমি এটা উপর থেকে আর কি একবারে করে নিয়ে গেলাম। তো তারপরে দেখো পাশের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো সেখান থেকেই প্রসাদ দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কি কি প্রসাদ দিয়েছে। তো এই দেখো এই কাকিমা যখনই কোনো কাজ করে, কোনো অনুষ্ঠান করে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে করে।
তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৌশিকীর সারাদিন থেকে দিদিভাই, রিয়া দাস দিদিভাই, আরও করেছিল হাউসওয়াইফ থেকে দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যাদের কমেন্ট আমি পড়ে উঠতে পারলাম না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।